রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয়। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুরা উপেক্ষিত ছিল, খুলনায় সনাতন শাখার সম্মেলনে পরোয়ার। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুযোগ আছে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের মতভেদ দূর করা। প্রতীক ইস্যুতে এনসিপির আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের, জানালেন ইসি আনোয়ারুল। বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা। কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের, হতাশ দ্বীপের বাসিন্দারা। এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ জনক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন। কখনো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তির। এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের নেতৃত্বে 8টি সমমনা ধর্মভিত্তিক দলের। রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি মহল। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে। এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন। এই কমিশন সেখানে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক পার্থক্য। সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করেছেন, তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। জামাতের বন্ধুদের বলি, 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন। আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অন্য দলের নেতারা পতিত ফ্যাসিবাদী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারকে। তাদের শঙ্কা, চলমান সংকট ঘিরে সংঘাত সৃষ্টির। আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না। আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো, আওয়ামী লীগ 2 দিনে সব মেনে নিত। উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না। আজকে 8 মাস ধরে বিএনপি নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। কেন করছে? কারণ কি বিএনপি জানে যে ক্ষমতায় গেলে
তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? নির্বাচিত হলে ঐকমত্যে পৌঁছানো সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেন নেতারা। সেই সঙ্গে পুরনো মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন তারা। আদর্শিক রাজনীতি নিয়ে, সততা নিয়ে টিকে আছি, মানুষের পক্ষে কথা বলছি, আমাদের লড়াই কিন্তু চলবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু সরকার নিজেরা যে সমস্যা তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে হবে। বিকেলে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় সরকারের কাছে সমস্যার সমাধানে নির্বাচন ও জনগণের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের তৈরি সংকট কেটে যাবে এমন আশা মির্জা ফখরুলের। এই সংকট কেটে যাবে, এই গণসংহতি সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সম্মেলনে তিনি বলেন, গত 54 বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরওয়ার। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর নিতে পারবে না, শাখা করতে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নাই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই।
বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক, প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনতে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনের মধ্যে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয় পার্লামেন্টে, তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নাই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না, কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাস, একটা বিল আকারে তার সম্মতি দেবে, সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর, কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে, বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই, সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি, সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন, যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয়। সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। চলতে পারে না, তাহলে এটা নীতিমালা থাকতে হবে। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ,
যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো ঋদ্ধতা রয়েছে, আবার একই জিনিস বিরোধের ক্ষেত্রে হয়েছে। বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই, কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানোর। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে, এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানে পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনও সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই, তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। এদিকে নভেম্বরে সেন্ট মার্টিনে রাতে অবস্থানের সুযোগ না থাকায় পর্যটক খরার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিবাদ জানিয়ে জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই দীর্ঘ সাগর পাড়ি দিয়ে যাওয়া আসা যে 14 থেকে 16 ঘন্টা কোনো পর্যটক
এ পর্যন্ত সাড়া দেয়নি। তারা সবাই অনীহা প্রকাশ করছে। আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। জাহাজ মালিকদের এমন ঘোষণায় সেন্ট মার্টিন ব্যবসায়ীদের প্রস্তুতিও পড়েছে শঙ্কার মুখে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। চলতি বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সবশেষ শুক্রবার ঢাকা মহানগরে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে নেতাকর্মীরা। চলতি পথে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন একসঙ্গে হয়ে চেষ্টা করছে মিছিলের। কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ করে যে যার মতো মিশে যাচ্ছে পথচারীদের ভিড়ে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ঢাকার রাজপথে। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করছে তারা। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিলের চেষ্টাকালে গ্রেফতার করা হয় ৪৬ জনকে। একসঙ্গে ১৮ জনকে গ্রেফতার করা হয় শেরেবাংলা নগর থানা এলাকা থেকে। আমরা একদিনে ২৪৪ জন আর একদিন ১৩১ জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। পুলিশ বলছে, গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে মিছিলে অংশ নিলেই টাকা পাচ্ছে কর্মীরা। চলতি বছর এমন ৩,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সুযোগ নেই বলেও জানায় পুলিশ। আমরা সতর্ক রয়েছি এবং আমাদের নজরদারিও রয়েছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের লাইনচ্যুতি বগিটি উদ্ধার হয়েছে। ৩.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এর আগে বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটি। জয়দেবপুর জংশনের প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল ব্যাহত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়েই লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে, তখন তাড়াহুড়া করে স্লো করছে, তখন আমরা নেমে যাই। হঠাৎ করে ধোঁয়া বেরোইছিল, সবাই বলতেছে যে আগুন লাগছে, তো সবাই লাফালাফি করতেছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, পরে দেখে যে লাইনচ্যুত হয়েছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন সহ ৫ দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাছাড়া জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় আগামী রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামে ইবতেদায়ী শিক্ষকরা। দেখেন, আমরা অনেক বছর, আমরা দীর্ঘ ৪০ বছর পর্যন্ত বৈষম্যের শিকার। অপরদিকে প্রাইমারি ২৬,০০০ প্রতিষ্ঠান এক প্রায়তির ভিতরে জাতীয়করণ করা হয়েছে। ৮ জানুয়ারিতে সরকার আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের জাতীয়করণ করবে এবং তারই বাস্তবায়ন করার জন্য করতে আজকে এরপরে ১ বছর পেয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এক দফা দাবি নিয়ে এসেছি। আমাদের রোববার জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান দপ্তরে লং মার্চ আমরা পদক্ষেপ করব। বিসিবির আপত্তি নেই, কিন্তু তারপরও অজানা কারণে আবারও সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ভক্তদের ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তা সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন অনুমতি দেবার পরও শুক্রবার সাগরিকা স্টেডিয়ামে ঘটেছে একই ঘটনা। স্বভাবতই হতাশ, ক্ষুব্ধ সাকিবিয়ানরা।
আলমগীর কবিরের ধারণ করা ভিডিওতে হাসিনুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 চলাকালীন গ্যালারিতে সাকিব ভক্তদের সাথে সহিংসতায় জড়িয়েছিল সাকিব বিদ্বেষীরা। এই ঘটনায় 3 জনকে কোর্টে চালানো করেছে পাহাড়তলী থানা পুলিশ। তবে বৃহস্পতিবার বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এই বিষয়গুলো তো গ্যালারিতে যারা দর্শক তাদের ফ্রিডম আছে, তারা কি ধরনের কি করতে চায়। সাকিব আল হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই। কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে, বাট আমার মনে হয় এই জায়গাতে আমরা একটা সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবে। তৃতীয় টি-20তেও বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে এসেছিল ক্রিকেট ভক্তরা। বিকাল 4টা থেকে শুরু হয় মাঠে প্রবেশ, যেখানে মুস্তাফিজ, লিটন, তাসকিন ভক্তদের পাশাপাশি যথারীতি হাজির ছিল সাকিব ভক্তরাও। এক সাকিব ভক্ত গায়ে লিখে নিয়ে এসেছেন সাকিবের নাম, অন্যরা নিয়ে এসেছেন প্ল্যাকার্ড। কিন্তু অতীতের মতোই আবারও তারা পড়লেন বাধার মুখে। সাগরিকা স্টেডিয়ামের 2 নম্বর গেটে কেড়ে নেওয়া হয় সাকিবের এই ভক্তের প্ল্যাকার্ড। কেবল একজনের সাথে এমন ঘটেছে তা কিন্তু নয়, আরও অসংখ্য ভক্তের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে প্রিয় ক্রিকেটারের প্ল্যাকার্ড। ফাহিম ভাই মনে হয় বলছিল, হ্যাঁ, এই যে সাকিব ফ্যানরা স্টেডিয়ামে প্লেকার্ড নিয়ে যেতে পারবে। সাকিব তো আর ধরেন বাংলাদেশের ক্রিকেটে ব্যান্ড, হ্যাঁ, ওর সাথে খেলার সাথে আর রাজনীতির সাথে তো এক না। সাকিবের ভক্ত থাকতেই পারে, তো সাকিব তো যাবেই, স্বাভাবিক সাকিবের প্লেকার্ড নিয়ে যাবে, এটাই আর কি। তো আমরা আজকে আসছি, আমাদের প্লেকার্ডটা নিয়ে নিল, এটা তো হতাশাজনক। এখন প্রশ্ন হচ্ছে, বিসিবি অনুমতি দিলেও কেন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা সংশ্লিষ্টরা? স্যার, এটা আমাদেরকে মানা করে দিয়েছে। আপনি আমাদের স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, ওই গত খেলায় এখানে আগুন ধরে দেওয়া হয়েছে, এগুলার প্লেকারের মধ্যে লাইটার দিয়ে আগুন ধরে দিয়েছে, যে কারণে মানা করছে। আমরা গতকাল দিচ্ছি, গত খেলায় দেওয়ার পরে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে এখন একটা গন্ডগোল হয়েছে। আমরা সিকিউরিটির লোকরা খুব কঠিন একটা সিচুয়েশন ফেল করছি, যার কারণে আমরা দিচ্ছি অশোভন ব্যানার ছাড়া সব ব্যানারে দিচ্ছি, আপনি এটা দেখতে পারেন। বিসিবির এক সিকিউরিটি কর্মকর্তা বলছে, অশোভন ব্যানার ছাড়া সব ধরনের ব্যানার তারা মাঠে নাকি অ্যালাউ করছেন। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমার সামনে এই ব্যানারটি দেখুন, এখানে একটা ড্রেনের পাশে ফেলে দেওয়া হয়েছে। এই ব্যানারটিতে লেখা আছে, উই মিস ইউ ক্রিকেট লিজেন্ড সা 75। এই ব্যানারটাতে আসলে কোথায় অশোভন কোনো কিছু লেখা আছে, এটা কি বোধগম্য? আমার তো হচ্ছে না, আপনাদের কি হচ্ছে? প্রশ্নটা থাকলো। তবে কেবল সাকিব নয়, জাকির আলী, শামীমদের বিপক্ষে নিয়ে আসা প্লেকার্ড সহ আরও বেশ কিছু প্লেকার্ডও আটকে দেওয়ার দৃশ্য দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢোকায় কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই। কিন্তু সেই আদেশটা নাকি আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছায়নি যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, মাঠে যারা আছেন তাদের কাছে, এমনটাই দাবি তাদের। তাহলে সমস্যাটা কোথায়? বিসিবি কি লোক দেখানো বলছে, নাকি এখানে যারা দায়িত্বে আছেন তারা ভুল তথ্য দিচ্ছেন? সেটাই দ্রুত সমাধান করা উচিত ক্রিকেট বোর্ডের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে বিদেশ যাত্রায় বাধা দিলেও কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এহসানুল হক মিলন বলেন, তাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে দেওয়া হয়নি। সরকারের কাছে বিদেশ যেতে বাধা দেওয়ার কারণ জানতে চান তিনি। অবিলম্বে বিষয়টি সুরাহার আহ্বান জানান সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি সাংবিধানিক আইন, দেশের আইন মেনে চলি, অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি। এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাসড হয়েছি। আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কগনিজেন্সে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন, এটি আমার বিশ্বাস। শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পুণ্যার্থীর অংশগ্রহণে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চিবরদান। শুক্রবার সন্ধ্যায় বিশাখা প্রবর্তিত নিয়মে 24 ঘণ্টায় প্রস্তুতকৃত চিবরদান শুরু হয়। চিবর উৎসর্গের সময় ভক্তদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এলাকা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বছরে একবারই আসে এমন মহাপবিত্র দিন কঠিন চিবর দান। আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বর্ষাবাস শেষে ভিক্ষুদের চিবর দানের এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। চিবর মূলত বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র। পবিত্র তিথিতে ২৪ ঘন্টার মধ্যেই চরকায় সুতো কেটে রং দিয়ে এবং আগুনে শুকিয়ে সেলাই করে এই কাপড় তৈরির প্রক্রিয়ায় কঠিন চিবর। সেই চিবর দান করা হয় ভিক্ষুদের। ভক্তদের বিশ্বাস, মহাজগতের যত দান রয়েছে এই চিবর দান তার মধ্যে সর্বোত্তম। ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করে যে জ্ঞান অর্জন করে ওইগুলো এই 1 মাস ব্যাপী মানুষের ভিতরে বিতরণ করে। জগতের সকল প্রাণী সুখী হোক, এটাই আমাদের কাম্য এবং আমি ওটাই কামনা করি। আমরা খুব আনন্দপূর্ণভাবে উদযাপন করছি, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগতেছে, কঠিন চিবর দান করতে পারতেছি। আমরা চাই এর মাঝে মানুষের মধ্যে শান্তি বর্ষিত হোক এবং সবার মাঝে মৈত্রী, হানাহানি, মারামারি এগুলো বন্ধ হয়ে যাক। অত্যন্ত খুব পবিত্র চিবর, ওইটা আমাদের চিবরটা, এই চিবরের মতো কোনো কিছু তুলনা হয় না। সকালে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ, অষ্টশীল পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চিবর দানের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা পর্যন্ত চলে ভিক্ষু সংঘের ধর্মালোচনা। দান সম্পর্কে আমরা ধর্ম শ্রবণ করতে পারি, এই দানকে ঘিরে শীল সম্পর্কে ধর্ম শ্রবণ করতে পারি, এই দানকে ঘিরে ভাবনা সম্পর্কে আমরা ধর্ম শ্রবণ করতে পারি। সূর্যাস্তের পর তৈরিকৃত চিবর মন্ত্রোচ্চারণের মাধ্যমে দান করা হয় ভিক্ষুদের। পুণ্য প্রাপ্তির এই প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয় কঠিন চিবর দানের আচার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ওমরাহ পালনের নতুন নিয়ম চালু করল সৌদি প্রশাসন। ভিসা ইস্যুর পর সৌদি আরব প্রবেশের সময়কাল ৩ মাস থেকে কমিয়ে ১ মাস নির্ধারণ করা হয়েছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় এই তথ্য। এতে বলা হয়, ভিসা ইস্যু করার তারিখ থেকে ১ মাসের মাথায় সৌদি না প্রবেশ করলে বাতিল করা হবে ভিসা। তবে অপরিবর্তিত রয়েছে পৌঁছানোর পর সৌদি আরবে থাকার মেয়াদ। পূর্বের নিয়ম অনুযায়ী ৩ মাস পর্যন্তই দেশটিতে থাকতে পারবে ওমরাহ পালনকারীরা। এর মৌসুম শুরুর পর থেকে গেল ৪ মাসে ইস্যু হয়েছে ৪০ লাখেরও বেশি ওমরাহ ভিসা। অতিরিক্ত ওমরাহ যাত্রীর চাপ সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইসরায়েলের বিপুল সংখ্যক কট্টরপন্থী ইহুদি। জেরুজালেমের প্রবেশ পথে নামে জনস্রোত। ধর্মপ্রাণ ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করার অভিযোগে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে আল্ট্রা অর্থোডক্সদের মধ্যে। তাদের অভিযোগ, যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় তাদের আটক করে পাঠানো হচ্ছে জেলে। বিক্ষুব্ধ মানুষের এই ঢল নেমেছে জেরুজালেমে। ইসরায়েল সরকারের বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে জেরুজালেমের প্রবেশ পথ অবরোধ করে আন্দোলনে নেমেছে প্রায় ২ লাখ আল্ট্রা অর্থোডক্স ইহুদি। গাজার যুদ্ধ শুরুর পর থেকে বাধ্যতামূলক সেনা নিয়োগ ইস্যুতে নেতানিয়াহু সরকারের সাথে বিরোধ চলছে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের। ইসরায়েল সৃষ্টির পর থেকেই সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আল্ট্রা অর্থোডক্স যুবকরা তার অন্তর্ভুক্ত ছিল না। কট্টরপন্থী ইহুদিদের এই বাড়তি সুবিধা বাতিলে আইন সংস্কারের উদ্যোগ নেয় নেতানিয়াহু সরকার, যার প্রতিবাদে গত ২ বছরে বিভিন্ন সময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ দেশটির আদালত আল্ট্রা অর্থোডক্স যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্যকারীদের আটক করে জেলে পাঠানোর অভিযোগ তুলেছে কট্টরপন্থীরা, যার জেরে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। এখন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সামরিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এটি একটি ইহুদি দেশ। আপনি একটি ইহুদি দেশে ইহুদি ধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। প্রত্যেক পুরুষের 18 বছর বয়সে সেনাবাহিনীতে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা তাওরাত শিখি তাদের জন্য সেনাবাহিনী উপযুক্ত স্থান নয়। তারা আমাদের বাধ্য করতে চায়।
ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স। এই ইহুদিদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মীয় গবেষণায় কাটান জীবনের পুরো সময় মেনে চলেন কঠোর বিধিবিধান। তাদের অভিযোগ, ধর্মীয় মূল্যবোধের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যবোধ সাংঘর্ষিক। যদিও তাদের এই বাড়তি সুবিধা নিয়ে অন্য সম্প্রদায়ের ইসরায়েলিদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত দখলদার দানব আখ্যা দেন তিনি। আরাকচি বলেন, ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ রেখেছে, যা তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে। এ সময় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের হামলা ও ক্রমাগত হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দেন তিনি। আগামী অর্থ বছরে মাত্র 7,500 শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটি দেশটির ইতিহাসের সবচেয়ে কম শরণার্থী প্রবেশের সীমা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা সংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে। তথ্যমতে বিশ্বজুড়ে বিপদগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য কার্যত দেশটিতে প্রবেশের পথ বন্ধই করে দেওয়া হয়েছে। যে 7,500 মানুষকে অনুমতি দেয়া হবে তার সিংহভাগই বরাদ্দ থাকবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের। তবে অভিবাসন বিষয়ক সংস্থাগুলোর অভিযোগ, এই বিতর্কিত নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন ট্রাম্প। এই ছিল আজকের সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।